মির্জা আব্বাস ইজ এ লিটল টেরর। শেখ হাসিনার তুলনায় এটা খুব ছোট সন্ত্রাসী, শেখ হাসিনা আর বড় সন্ত্রাসী ছিল। মির্জা আব্বাস যখন জন্মগ্রহণ করেছে অথবা কমিশনার কাইয়ুম অথবা ইশরাক, তারা ছোটবেলাতে ভদ্র ছিল। এই সিস্টেমের মধ্য দিয়ে তারা বড় বড় একটা গডফাদার হয়ে উঠেছে। তারেক রহমানও ছোটবেলায় ভালো ছিল, এখন সিস্টেমের মধ্য দিয়ে সে বড় হলো 10%-এর মালিক হয়ে উঠেছে। মাল্টি লেভেল মার্কেটিংয়ের মতন হলো চাঁদাবাজি চলে, একদম লোয়ার ক্লাস থেকে একদম হলো প্রধানমন্ত্রী হাউস পর্যন্ত এটা চলে। অনেকেই তো ইনকামের জন্য ছাত্রদল যুবদলে জয়েন করে, যখন তাদের বুঝ আসবে তারা তো আমাদের ভাই, একসাথে ইনশাল্লাহ চলে আসবে। দর্শক সকলকে স্বাগত দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের বিশেষ আয়োজনে। আজকে আমাদের সাথে কথা বলার জন্য উপস্থিত আছেন 10 দলীয় জোটের মনোনীত প্রার্থী, শাপলাকলির প্রার্থী জনাব নাসির উদ্দিন পাটোয়ারি। জি, আপনাকে স্বাগত। জি, আপনাকে ধন্যবাদ। কেমন সময় পার করছেন? নির্বাচনে ব্যস্ততাটা কেমন যাচ্ছে? একটু ব্যস্ত সময় যাচ্ছে, ভোটারদের কাছে কাছে যাচ্ছি, দোয়া নিচ্ছি, ভোট চাচ্ছি, গণভোটে হায়ের ক্যাম্পেইন করছি এবং মানুষের ভালোবাসা কুড়াচ্ছি এবং মানুষের কাছে ভোট ভিক্ষা চাচ্ছি। যদি বলি আপনি জামাত সমর্থিত জোটের প্রার্থী, তো আপনার অফিসে আসার পরে প্রথমে যে বিষয়টি নজর কাড়ল, পেছনে বেগম জিয়ার একটি ছবি। এই গ্রাফিটির আসলে মূল কারণটা কি? কেন বেগম জিয়ার ছবি আপনার এখানে? উনি বাংলাদেশের গণতন্ত্রের একটি বড় প্রতীক এবং উনি বলেছিলেন ওদের হাতে গোলামের জিঞ্জির, আমাদের হাতে আজাদের পতাকা। এই ছবিতে আজাদের পতাকাটা বাংলাদেশের পতাকা আছে ওনার হাতে। উনি বাংলাদেশের মানুষের পক্ষে ছিলেন এবং বাংলাদেশের আজীবন লড়াই করে গিয়েছেন, মৃত্যুবরণ করেছেন, অনেক হেনস্থার মধ্যে দিয়ে গিয়েছেন। ফলত গণতান্ত্রিক যে সংগ্রাম, সেটা আমাদের একটা আগ্রহের জায়গা ওনার, এবং সেটা আমরা একজন পাঠক হিসাবে পাঠ করে থাকি এবং সেটা আমাদের জীবনে আমরা অনুধাবন করে থাকি। আর এটা কি কোনো রাজনৈতিক কৌশল হিসাবে ব্যবহার করছেন তার ছবিকে? রাজনৈতিক, আমি কিন্তু খালেদা জিয়ার সাথে দেখা করেছি, যখন অসুস্থ হয়েছিল তখনও গিয়েছিলাম। আমরা কিন্তু ওনার বিষয়টা হলো দলমত সবার উপরে রেখেছিলাম এবং আপনি দেখবেন আমাদের এনসিপির যারা সবাই কিন্তু খালেদা জিয়ার কাছে গিয়েছিল এবং খালেদা জিয়া আমাদের সাথে খুব বেশ আন্তরিকপূর্ণ কথাও বলেছিলেন, নতুন বাংলাদেশের স্বপ্নটা বলেছিলেন আমার কাছে। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে ওনার সেই স্বপ্নগুলো আমরা বাস্তবায়ন করছি। আপনি নির্বাচনের ক্যাম্পেইনে বারবার একটি কথা বলছেন, চাঁদাবাজি এবং সন্ত্রাসমুক্ত। আপনার নির্বাচনে জয়ী হলে মূল এজেন্ডা কি থাকবে? চাঁদাবাজ এবং সন্ত্রাস, না আরও কিছু থাকবে এর ভিতরে? এটা শুধু আমার এই এজেন্ডা নির্বাচন কেন্দ্রিক না, বাংলাদেশের যে পলিটিক্যাল ফাইন্যান্সিং যে সিস্টেম, এটা যদি আপনি ঠিক না করতে পারবেন, বাংলাদেশের পলিটিক্যাল সিচুয়েশন কখনো ঠিক হবে না, স্টেবল হবে না। অর্থাৎ এখানে মাল্টি লেভেল মার্কেটিংয়ের মতন হলো চাঁদাবাজি চলে, একদম লোয়ার ক্লাস থেকে একদম হলো প্রধানমন্ত্রী হাউস পর্যন্ত এটা চলে। এই অর্থনৈতিক কাঠামো দিয়ে যখন আপনি ইলেকশনে যাবেন, তাহলে সারা সমাজের ভালো মানুষ তারা ইলেকশন করতে পারবে না এবং দুর্নীতি বা চাঁদাবাজ সন্ত্রাস ওরা ইলেকশনে আসবে এবং ওরা দেশটা কোনো দেশের কাছে বিক্রি করে দেয়, কোনো ব্যক্তির কাছে বিক্রি করে দেয়, জনগণের পক্ষে সে প্রতিনিধি থাকে না। ফলত এই ফাইন্যান্সিং সিস্টেম আমাদের ঠিক করতে হবে। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাকে নিয়ে বিভিন্ন ধরনের মতবাদ দেখা যায়, যে আপনি যে ধরনের বক্তব্য দিচ্ছেন, বিশেষ করে আপনার প্রতিদ্বন্দ্বী যিনি আছেন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস, তাকে কেন্দ্র করে অনেকে বলে যে ভোটের জন্য বা তাকে রাগাচ্ছে, তার কাছে কোনো অ্যাকশনের জন্য। এটা কি আসলে সত্য, নাকি এর পেছনে মূল কারণটা কি? বারবার আমি যেগুলো বলেছি ওনার সম্পর্কে সবগুলাই সত্য বিষয়। অন্য কেউ সত্যটা প্রকাশ করে না, আমি করেছি। এবং সত্য প্রকাশ করাতে কেউ যদি রাগ হয় তাহলে তো আমাদের সমস্যা নেই, আমরা সত্যটা বলে যাব এবং যে যত বড় হোক না কেন, যিনি অপরাধ করেছেন তার অপরাধের প্রায়শ্চিত্ত বাংলাদেশে হবে ইনশাআল্লাহ। এখনও পর্যন্ত কি কোনো হুমকি পেয়েছেন এই ধরনের কথা বলায়, বারবার এই ধরনের তাকে অ্যাটাক করায়? নির্বাচনে যে আপনাদের মধ্যে একটা বাকযুদ্ধ চলছে, যদি বলি, আপনি একটা কথা বলছেন, তার এগেনস্টে সে একটা প্রতিউত্তর দিচ্ছে এবং তার প্রশ্নের প্রতি উত্তর আপনি দিচ্ছেন, এখনও পর্যন্ত কি এটা কি প্রতিউত্তর বা এই বাকযুদ্ধতে আছে, না কোনো ধরনের শারীরিক হেনস্থার শিকার হয়েছেন বা আপনাকে কোনো ধরনের হুমকি দেওয়া হচ্ছে? না, হাবিবুল্লাহ বাহারে তো আমাকে মারা হলো, আমি আজকে তাদেরকে ক্ষমা করে দিয়েছি। আমরা ভাই ভাই হিসাবে থাকবো। ওরা না বুঝে কাজ করে, অনেকেই একটু ইনকামের জন্য ছাত্রদল যুবদলে জয়েন করে, যখন তাদের বুঝ আসবে তারা তো আমাদের ভাই, একসাথে ইনশাল্লাহ চলে আসবে। এবং বিভিন্ন জায়গায় আমাকে হ্যারাস করে থাকে, কখনো সাংবাদিক পরিচয়ে, কখনো হলো পথচারী পরিচয়ে, কখনো ব্যবসায়ী পরিচয়ে। পরে জিজ্ঞেস করি যে আপনারা কে অথবা পরিচয় কী, বলে যে আমরা কেউ ভোটার। পরে আইডেন্টিফাই করে যখন আমরা দেখলাম সেগুলো বিএনপির কোথাও ওয়ার্ডের সভাপতি, আহ্বায়ক, কোথাও যুবদলের সেক্রেটারি, থানার, এই ধরনের লোকগুলোকে আমরা পেয়েছি। তো এটা ইনডিরেক্ট হয়তো হুমকি, হেনস্থা করা, যত ধরনের মেন্টাল ট্রমা সেটাতে রাখা। মনে করেছে যে আমরা তো বাচ্চা ছেলে, অথবা আমাদের বয়স কত হয়েছে, 30 হয়েছে, আমরা মাঠ ছেড়ে চলে যাব। আমরা তো অনেক একটা ঝালাইয়ের মধ্যে দিয়ে এসেছি, পরীক্ষার মধ্যে দিয়ে এসেছি। আমরা আরও টপ টেরর যারা আছে তাদেরকে মোকাবেলা করে আসছি। মির্জা আব্বাস ইজ এ লিটল টেরর। শেখ হাসিনার তুলনায় এটা খুব ছোট সন্ত্রাসী, শেখ হাসিনা আর বড় সন্ত্রাসী ছিল, বড় বড় সন্ত্রাসীদের মোকাবেলা করে এসেছি আমরা।
তাহলে কি বলতে চাচ্ছেন যে মির্জা আব্বাস একজন সন্ত্রাসী বা এ আসলে একটা সন্ত্রাসবাদ কায়েম করছে? মির্জা আব্বাসের এই যে অর্থনৈতিক যে কাঠামো, এটা দিয়ে ছাত্রদল চলে, যুবদল চলে, মহিলা দল চলে, এবং তারেক রহমানও চলাফেরা করে এই মির্জা আব্বাসের টাকা দিয়ে। এখানে সব কমিটিগুলো উনি চালিয়ে থাকে। কোথা থেকে আসে? বাপের হোটেল থেকে। সায়দাবাদে যান, চান্দাবাজি কে করে? গুলিস্তানে যান, তার লোক, সব তার লোকেরা করে। ওগুলো বিভিন্ন নিউজ পত্রিকায়। উনি যখন গণপূর্ত ছিল, বিশাল ধরনের দুর্নীতি করেছিল। প্লট বাণিজ্য দিয়েছিল, রাজুকের প্লট নিজের আত্মীয় স্বজনের মধ্যে দিয়ে দিয়েছিল। ও যদি সন্ত্রাসী কার্যক্রম কমিশনার হয়েছিল, ওই সময় গুলি করতে করতে কমিশনার হয়েছে। দুর্নীতিবাজ, এবং অনেক মানুষের জায়গা দখল করেছে। জায়গা দখল করে ওইখানে হয়তো নিজের নামে কলেজ প্রতিষ্ঠা করেছে, অথবা আত্মীয় স্বজনকে দিয়ে দিয়েছে। এগুলো ঢাকার মানুষের সবাই জানে। অনেক জায়গা তারা দখল করে রেখেছে। এই যে ওনার যে বাসার জায়গাটা, এটাও রেলের জায়গা, ওটা দখল করেছে। পরে কিন্তু একটা উনি তো বলছেন যে উনি রেলকে জায়গা দিয়েছেন। উনি কি রাষ্ট্রের চেয়ে বড় যে উনি রেলকে জায়গা দেয়? মানে এটা আপনি পৃথিবীতে প্রথম শুনলাম যে রেলকে, অর্থাৎ একজন বলল যে চন্দ্রে আমি জায়গা দিয়েছি, অর্থাৎ চাঁদে আমার জায়গা আছে, সেই জায়গায় আমি কাউকে দিয়েছি চাঁদ চলার জন্য। এই ধরনের পরিস্থিতি। সূর্যকে আমি জায়গা দিয়েছি সূর্য পরিভ্রমণ করার জন্য। তো এগুলো হলো মানুষ উদ্ভট কথা বলে। যখন মানুষ অপরাধী মানুষের সামনে জনসম্মুখে প্রকাশ পায়, তখনই তারা এই ধরনের কথাবার্তা বলে। অনেকে আপনাদের এই যে বাকযুদ্ধ বা যেটা চলছে সেটাকে অনেকে টম অ্যান্ড জেরি, অনেকে দাদা নাতির একটা যুদ্ধ হিসেবে দেখছে। এটাকে কি এনজয় করেন সোশ্যাল মিডিয়ার? এটাকে চোখের সামনে কখনো পড়েছে আপনার? এটা এনজয়েবল বিষয় না। আমি কিন্তু ফান হিউমারের মাধ্যমে বাংলাদেশের পলিটিক্যাল অ্যারিনাটা চেঞ্জ করতেছি। এবং নট অনলি ঢাকা আর্ট, আই এম সেন্ডিং মাই মেসেজ টু অল ওভার দ্য বাংলাদেশ। অন্য জায়গায় যারা আসনে রয়েছে তাদের জন্য এটা বার্তা যে আপনি যদি কোনো অপরাধী হয়ে থাকেন, আপনার ইভিল যেই ওয়ার্ক যেগুলো রয়েছে সেগুলোর আপনি শাস্তি পাবেন এই দুনিয়াতে। আমি তো বারবার সবাইকে বলেছিলাম আপনারা ক্ষমা চান, মানুষের কাছে যান, এই অপকর্ম যেগুলো এগুলো পরিহার করেন, এবং নতুন বাংলাদেশের একটা সুযোগ এসেছে, সেখানে অংশগ্রহণ করেন। তারা এটা শুনছে না। তো তারা যখন শুনছে না, তখন তাদের জন্য একটাই ঔষধ, সেটা আমরা আবিষ্কার করেছি, সেটা হলো 2026-এর ভোট। প্রত্যেকে যায় ভোট কেন্দ্রে তাদেরকে একটা টিকা দিয়ে আসবে। এই টিকাগুলো দিলে তারা হলো সুস্থ হওয়ার চেষ্টা করব। আমরা এই টিকা দিয়ে এদেরকে সুস্থ করব। এগুলো তো করোনা ভাইরাসের মতন ছড়িয়ে পড়েছে, এদেরকে ভ্যাকসিন দেওয়া লাগবে। এই যে এতগুলো আসন থাকতে এই 8 আসনকে বেছে নেওয়ার কারণ কি? আমি তো সব কিছু প্রিপারেশন নিয়েছিলাম ঢাকা 18টা, আমি ওইখানেরই ভোটার। পরে সব দলীয় জোটে আমাকে সিদ্ধান্ত হলো, পাঠাইলো যে ঢাকা 8-এ ওসমান হাদি ভাই যখন এখানে হত্যাকাণ্ড হলো, অনেকেই সাহস পাচ্ছিল না একদিক, অন্যদিকে হলো এখানে অনেক চ্যালেঞ্জিং একটা জোন। তো আমি ওই চ্যালেঞ্জটা নিয়ে এসেছি, এবং আমাকে সবাই বলেছে ইনসাফের বাংলাদেশ কায়েম করতে হবে। সেই চ্যালেঞ্জটা নিয়ে আমি এখানে এসেছি। ভোটারদের কাছে যাচ্ছেন, দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন, কেমন সাড়া পাচ্ছেন তাদের কাছ থেকে? কতটুকু আশাবাদী নির্বাচন নিয়ে? ভোটারদের আলহামদুলিল্লাহ সাড়া পাচ্ছি। অনেক ভোটারই আগে নিয়ত করে বসে আছে যে সাপলাকলিতে ভোট দিবে, এবং যাওয়ার পরে বলে যে এটা আশা লাগবে না, আমরা সাপলাকলিতে ভোট দিব। এবং আমার স্টিকার, টেমপ্লেট এগুলো বাসায় বাসায় তারা ঝুলিয়ে রাখছে, দোকানে ঝুলিয়ে রাখছে। তো তাদের মধ্যে একটা আগ্রহ, উদ্দীপনা অনেকে। এবং সুইং ভোটার যারা, তারা এখন নতুন করে সিদ্ধান্ত নিচ্ছে, এবং যতগুলো ডেটা সার্ভে বিভিন্ন জায়গা থেকে আসতেছে, সব জায়গাতে সাপলাকলি ইনশাল্লাহ এগিয়ে আছে। সবাই আমাকে একটা কথা বলছে যে ভোট কেন্দ্রগুলো রক্ষা করবেন। তো আমি আবার জনগণকে বলছি যে ভোট কেন্দ্রগুলো রক্ষা করতে হবে আপনাদের। আমরা তো দলীয় সন্ত্রাস বা গুন্ডা বাহিনী নাই, আমরা কিভাবে ভোট কেন্দ্র দখল করব? জনগণ ভোট দিবে, জনগণ ভোট রক্ষা করবে, কাউন্ট হবে, তারপরে বাড়িতে আসবে ইনশাল্লাহ। তাহলে কি আপনি আশা করছেন যে এই ঢাকা 8 আসনে কোনো গণ্ডগোল কিংবা ভোট কেন্দ্র দখলের মতো কোনো কিছু হতে পারে? হতে পারে। গুলিস্তান থেকে ব্যবসায়ীরা জানাচ্ছে হকি স্টেম সব বিক্রি হয়ে গিয়েছে। অনেকে গাড়িতে স্ট্যাম্প নিয়ে ঘোরাফেরা করে। এখন পড়েছে সন্ত্রাসের সাথে, সে তো সন্ত্রাসী কার্যক্রম করবে। যে কামার, ও তো বানানোই তার কাজ। যে মুসি, ও তো জুতা সেলাই করে। আর যে সন্ত্রাস, ও তো অস্ত্র চালায়। ওনার দিয়ে তো ভালো কাজ হবে না। ফলে তো অস্ত্র তো চালাইতে চাইবে শেখ হাসিনার মতন। আমরা সেটা ইনশাল্লাহ বুক দিয়ে হলো প্রতিহত করব। প্রশাসনকে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন, নির্বাচনে যারা ফিল্ড পর্যায়ে কাজ করছেন, তাদেরকে এই বিষয়ে জানানো হয়েছে বা তাদের কাছে কোনো আপডেট দিয়েছেন কিনা আপনার পক্ষ থেকে? প্রশাসন হলো ঘুমিয়ে আছে, চোখ বন্ধ, এবং ঘুমের মধ্যে হলো জাগনা, ভান ধরে আছে। ওর যতই আমরা বলি কাজ হচ্ছে না। ধরেন 20টা বিলবোর্ড লাগাইতে হবে একজন প্রার্থী, লাগাইছে হলো 200। এটা তো নির্বাচন কমিশন দেখে। আমি হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করেছিলাম, সেখানে হলো হ্যাঁ ভোটের যে ব্যানারটা আছে, এটা হলো নির্বাচন কমিশন, সিটি কর্পোরেশন এবং বিভিন্নজন মিলে একাকার হয়ে তারা নিয়ে গিয়েছিল। তারা এখানে দেখে না, 1 নম্বর। 2 নম্বর বিষয় হলো আমার উপর তো অ্যাটাক হয়েছে, এটা কিন্তু তারা কোনো বিচার করে নাই এখনো।
এটা তো নির্বাচন কমিশন পুরো বাংলাদেশ দেখেছে, এবং সে যে বিভিন্ন জায়গায় গতকালকে বাইতুল মোকাররমে ব্যবসায়ীদের আটকিয়ে রেখেছে, প্রচারণা আসতে বাধ্য করেছে, এবং ব্যবসায়ীরা ওখানে চিল্লাফাল্লা করেছে, তাদেরকে ধমক দেওয়া হয়েছে। তো এগুলো তো সোশ্যাল মিডিয়া থেকে নিউজে কাভার করতেছে, সবাই মিডিয়া যাচ্ছে। তো নির্বাচন কমিশন কি মোবাইল চালায় না, দেখে না? তাদের কাজ কি তাহলে? ম্যাজিস্ট্রেটের কাজ কি বাসায় বসে ঘুমানো? তো নির্বাচন কমিশন হলে একপাক্ষিক হয়ে গিয়েছে। এই চ্যালেঞ্জটা আসলে এই নির্বাচন কমিশনকে দোষলেন যে তারা একপাক্ষিক হয়ে গেছে, প্রশাসন ঘুমিয়ে আছে। এই সকল দিক চ্যালেঞ্জ মিলে আসলে কতটুকু উৎসবমুখর পরিবেশে, কতটুকু অংশগ্রহণমূলক পরিবেশে এই ঢাকা ৮ আসনের নির্বাচনটা অনুষ্ঠিত হতে পারে বলে মনে করছেন? আমাদের বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি তখনই ঠিক হবে যখন আমাদের সিস্টেমটা পরিবর্তন হবে। যে সিস্টেমের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, পেশি শক্তি, অর্থের মহড়া, রাজনীতি হচ্ছে, এটা আসলে সুষ্ঠু নির্বাচন বলা যায় না। সেজন্য হলো আপনার এই প্রার্থীদের আসলে বেশি দোষ দিয়ে লাভ নাই, তারা তো এই সিস্টেমের মধ্যে বড় হয়েছে। তো মির্জা আব্বাস যখন জন্মগ্রহণ করেছে, অথবা কমিশনার কাইয়ুম অথবা ইশরাক, তারা ছোটোবেলায় তো ভদ্র ছিল, ছোটোবেলায় তো এত সন্ত্রাসী ছিল না। এই সিস্টেমের মধ্য দিয়ে তারা বড় বড় একটা গডফাদার হয়ে উঠেছে। তারেক রহমানও ছোটোবেলায় ভালো ছিল, এখন সিস্টেমের মধ্য দিয়ে সে বড় হলো 10%-এর মালিক হয়ে উঠেছে। এটা তো তাকে সিস্টেম করে দিয়েছে। ফলে এই সিস্টেমগুলো আমাদের চেঞ্জ করতে হবে। যদি আমরা সিস্টেমের পরিবর্তনের মধ্যে একটা জায়গায় যেতে পারি, তখন এই ধরনের যারা আছে এরা সোজা লাইনে চলে আসবে। শেষ প্রশ্ন, নির্বাচনে জয়ী হলে কি করবেন, আর যদি জয়ী হতে না পারেন সেক্ষেত্রে কী ধরনের দায়িত্ব ভূমিকা পালন করবেন? নির্বাচনে জয়ী হলো চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলমান থাকবে, এবং আমার নেক্সট টার্গেট হলো দুর্নীতি নিয়ে, যারা দুর্নীতি করে বাংলাদেশে, দুর্নীতিটা উচ্ছেদ করা। আর জয়ী না হলেও একই ক্যাম্পেইন চালু থাকবে, কারণ নির্বাচিত হলে আপনি সংসদে গিয়ে কথা বলবেন, আর নির্বাচিত না হলে জনগণের মধ্যে থেকে কথা বলবেন। এখন যে আমি কথা বলছি, এখন তো জনগণের মধ্যে থেকেই বলছি, তখন সংসদে হবে, আর যদি না হয় তাহলে রাজপথে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবো, এদের পার্লামেন্ট অথবা রাজপথ। ধন্যবাদ আপনাকে এই প্রচারণা শেষ মুহূর্তে এসে ব্যস্ততার মধ্যেও যে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, শুভকামনা রইল আপনার জন্য। ধন্যবাদ। ভোট ভিক্ষা চাচ্ছে কিন্তু ভাই, দুর্নীতি করার চেয়ে ভোট ভিক্ষা চাওয়া ভালো। ধন্যবাদ আপনাকে। দর্শক, আজকের পর্বে আমাদের সাথে উপস্থিত ছিলেন 10 দল মনোনীত প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। সামনের পর্বে আবারও নতুন কোনো প্রার্থীকে নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সঙ্গেই থাকুন।